রাজনীতি করা আরেক দলের ইনিয়া, এটা গুপ্তচররা করছে। গুপ্তচরের রাজনীতি তো কোনদিন আমরা করি না। পাকিস্তান আমলে প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে করছে, সে পাকিস্তানে বসেই, করাচিতে বসেই করছে। আমি তো ওয়েস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগের, ছাত্রলীগের ফাউন্ডার সেক্রেটারি, তো ওইখানে বসেই করছে, এখানে এসেও করছে। আমি ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগেরও সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। তো লুকাইয়া আরেকজনের নিয়ে ডিসগাইজ নিয়ে যে কি করব, সেই খাসলাত তো ছিল না। হেলমেট বাহিনী যেটা ছাত্রলীগের বলে, সেই হেলমেট বাহিনী তো এরা। আপনি গত 5 বছরের শিবিরের কমিটিটা চান না, ছাত্র শিবিরের দিবে না তারা, তাহলে তো বের হয়ে যায় কে কোথায় ছিল, তাই না? না, দিবে না। কিন্তু শিবিরের তো কমিটি ছিল। রাইট। তো এখন ধরেন বিএনপি, আপনি বলছেন মাত্র তো 50 দিন হলো, বিএনপি যেভাবে করে একের পর এক আইন পাশ করতে যাচ্ছে, আমি যতটুকু দূর থেকে বুঝতে পারছি তারা বিচার বিভাগের স্বাধীনতাটা পুরোপুরি খর্ব করবে এবং ক্ষমতা প্রলম্বিত করার জন্য আইনগত যা যা করা দরকার তারা কি সে পথেই হাঁটছে বলে আপনার মনে হয়? আচ্ছা, স্বাধীনতার একটা অর্থ বলি। আপনি আমাকে স্বাধীন করে দিলেন, খাঁচার পাখি অনেক সময় স্বাধীন করে দেয় না, সে কিন্তু উড়িয়ে যায় না। না, তাকে অন্য পাখিরা ঘুরে ঘুরে খায়। হ্যাঁ, তাই না? তো আমাদের দেশে বিচার বিভাগে যারা আছে, আমরা যদি নিজেদের স্বাধীন মনে না করি, সেই স্বাধীনতাকে প্রপারলি ব্যবহার না করি, তাহলে কাগজে পত্রের স্বাধীনতার লাভটা কি? স্বাধীনতার তো কিছু প্রিকন্ডিশন আছে। আমাকে একবার জিজ্ঞেস করছিলেন মরহুম প্রফেসর আহমদ শরীফ সাহেব, ব্যাপার না একটু বলো তো, যে ধরো 47-এ পাকিস্তান না হইয়া 37-এ পাকিস্তান হয়ে গেছে, তা আমাদের অবস্থা কি হইতো? আমি অর্থটা বুঝি না। স্যার কি হইতো, কিভাবে বলবো, তখন তো আমার জন্ম হয় না, 47ও তো হয় না। আমি না, তা ঠিক 47ও হয় না, কিন্তু 47-এর ফসল তো ভোগ করছি আমরা। যেটা হইতো, কেরানিকুলো বাঙালি থাকতো না, কোনো মুসলিম কেরানিকুলো খুঁজে পাওয়া যেত না। দিস ইজ দ্য রিয়েলিটি। অদূর ভবিষ্যতে এটা এখনই অলরেডি শুরু হয়েছে। শ্রীলঙ্কায় দেখেন, সব প্রাইভেট স্কুল বন্ধ করে দিচ্ছে, জানেন? জানেন না? বলছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার ইসের পড়তে হবে সরকারি স্কুলে, অর্থাৎ একটা শিক্ষা ব্যবস্থা রাখছে। আমার দেশে যে কত প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, ইংরেজির ভেতর আছে 3 প্রকার, আমেরিকান, আবার কেমব্রিজ, আর অক্সফোর্ড, আবার এই বাংলার ভেতরে আছে বাংলা, অ্যারাবিক। অ্যারাবিকের ভেতর 2টা গ্রুপ, একটা হইলো ওই কি কওমি, আর একটা হইলো আলিয়া, দেওবন্দ আর আলিয়া। তো এই চলছে। তো ত্রিমুখী একটা শিক্ষা ব্যবস্থা, কেউ পড়তেছে অ্যারাবিকে, কেউ পড়তেছে ইংরেজিতে, কেউ পড়তেছে বাংলায়, সবই বের হচ্ছে। এবং অদ্ভুত একটা বিষয় দেখবেন, আজকে না, বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে, 80-র দশকের পর থেকে, 90-র দশক থেকে। সেটা হলো যে আগে জেলা স্কুলগুলো বা সরকারি স্কুলগুলোতে সরকারি কর্মকর্তাদের সন্তানরা পড়তো, যে কোনো সময় তারা ট্রান্সফার হতো, ওখানে গিয়ে অ্যাডমিশন টেস্ট দিতে হতো। বাট জেনারেল পাবলিকের জন্য ছিল, সাধারণ জনগণের জন্য অ্যাডমিশন টেস্ট ছিল। সরকারি কর্মকর্তার যেহেতু ওই ট্রান্সফার হয়ে যেত, তাদের আর ট্রান্সফার সার্টিফিকেট দেয় না, তারা ওই সরকারি স্কুলে পড়তো। যে কারণে আপনি দেখবেন যে জেলা স্কুলগুলোর এবং গার্লস স্কুলগুলোর মফস্বলের একটা মেধার কম্পিটিশন ছিল। আমি যে স্কুলে পড়ছি, জেলা স্কুল, অসংখ্যবার সেই স্কুল থেকে ফার্স্ট হয়েছে। আমি নাম বলতে পারি, তারা উপমহাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি হয়েছেন এক একজন। এমনকি জাস্টিস ইব্রাহিম জেলা স্কুলের ছাত্র, শের বাংলা একে ফজলুল হক জেলা স্কুলের ছাত্র, আমার দাদা তো বটেই, তারপর আমার বাবাও, আমিও। তো এই যে এটা হয়েছে কেন? সরকারি ডিসি, এসপি, তখন তো ডিসি ছিল না, ডিএম,
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জি এসপি এবং জেলা জজ এদের ছেলে মেয়েরা পড়তো। এখন দেখবেন এদের এই সরকারি কর্মকর্তা, সে উপর লেভেলের হোক আর নিচের লেভেলের হোক, সে তার ফ্যামিলি রাখে ঢাকায়। সে তো অনেক বিশ্বস্ত ঢাকা বছর আসে। ধরেই পান্না ভাই, এটা তো শুধু এখন না, আমার মনে হয় গত 2 দশক আমি তো 3 বললাম দশক 90 দশক থেকে শুরু হয়েছে। এক্স্যাক্টলি 90। ফলে এটা তো একদিনের সংকটও নয়, কিন্তু এখন ধীরে ধীরে যে নানান রকম সংকট পুঞ্জীভূত হয়েছে, আমি তো এখন বাংলাদেশের দিকে তাকালে দেখি খালি নাই নাই নাইয়ের দেশ। তেল নাই, গ্যাস নাই, টিকা নাই, খাবার নাই, আহ কত নাইয়ের কথা বলবো, ব্যবসা শিশু নাই, নাই, শিশুরা ব্যবসা নাই, নাই, চাকরি নাই, তো এত হামের নাই। টিকা নাই, হ্যাঁ হামের টিকা নাই। রাইট, জীবনেরও কোনো নিরাপত্তা নাই, তো এত না, নাই নাই নাইয়ের মধ্যে নিয়ে তো বিএনপি সরকার আর কতদিন মানুষকে বুঝাবে যে এই মাত্র কদিন তো হলো আমরা, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমার কাছে প্রিন্সিপাল এনিমি হইলো জামাত, সেকেন্ডারি হইলো বিএনপি। তো সেখানে জামাতকে তারা বুঝুক, জামাত তো তাদের ফ্রেন্ড, জামাতের সাথে কিছুদিন লড়াই করুক, আমরা একটু রেস্ট নেই, দেখি, নখ বাজাই এবং তাদের ইটা দেখি। তারপরে মিনওয়াইল যদি আমরা শক্তি অর্জন করতে পারি, শক্তি আছে আমাদের বেশি, জনসমর্থন প্রচন্ড। বিলিভ মি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে জনসমর্থন ছিল তার থেকে কম হইলেও 30% আরো বেড়ে গেছে, মেইনলি লোয়ার টায়ারে, মিডল ক্লাস থেকে লোয়ার টায়ার। এইটা আওয়ামী লীগের একদম একক জনসমর্থন, আর হবে না কেন? আপনি দেখেন বাংলাদেশ হওয়ার পর আপনি মেট্রো রেলকে কি অস্বীকার করতে পারবেন? আপনি এই পদ্মা ব্রিজকে কি অস্বীকার করতে পারবেন? ফ্লাইওভার কি অস্বীকার করতে পারবেন? এই তিনটা। জেদাই খান পান্নার সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে, আমি তাকে আবারও সংযুক্ত করার চেষ্টা করব। তার সম্ভবত ইন্টারনেটে কোনো গোলযোগ দেখা দিয়েছে অথবা কানেকশনটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটি বলছিলাম যে বাংলাদেশে যেই পরিমাণ এখন মানে ঘাটতি, ধরেন আমরা দেখছি যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি ভারত সফর করেছেন, ভারত সফর শেষে এখন তিনি মরিশাসে গেছেন। তাদের একটি লক্ষ্য যে ভারতের উপর আমাদের যেই অস্বাভাবিক নির্ভরতা, যেটি ইউনূসের আমলে একেবারে শীতল থেকে শীতলতর অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে তারা কিছুটা ওয়ার্ম করার চেষ্টা করছেন, মানে উষ্ণ করার চেষ্টা করছেন। এখন ভারত এই সরকারের পাশে কতটা দাঁড়াবে সেটি যেমন একটা দেখার বিষয় রয়েছে, অন্যদিকে ভারতের তরফ থেকেও বেশ কিছু শর্ত তারেক রহমানের সরকারের উপর দেয়া হয়েছে বলে আমরা শুনতে পাই, কিন্তু দৃশ্যত কি ঘটছে পর্দার অন্তরালে সেটি খুব একটা দৃশ্যমান নয়। এর বাইরে মানুষের ভেতরে একদিকে নিরাপত্তাহীনতা, মানে আপনারা জানেন যে এখনো চতুর্দিকে মব সংস্কৃতি বেশ জোরে সোরে চলছে, যেটি ইউনূসের আমলে শুরু হয়েছিল। আমি আমি জেদাই খান পান্নাকে আবারও সংযুক্ত করতে পেরেছি, আমি শুনতে পাচ্ছি। জি জি, কিন্তু স্টিল হয়ে যাচ্ছে, আমি তো সাউন্ড শুনতে পাই না। আপনি আমার কথা শুনতে পান না? আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি ভাই, আমি কিন্তু আপনার কথা শুনতে পাই, আপনি আমার কথা শুনতে পান? আমি কথা বা সাউন্ড শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাই আপনার কথা, একটু জোরে বলেন। আমি আপনার কথা শুনতে পাই। ওকে, আপনি আবার মানে ইয়ে করেন, লগ আউট করেন, দেন আবার ইন করেন, অথবা আপনার ডিভাইসটা রিস্টার্ট দেন। ইন দ্য শো এভরিওয়ান ক্যান সি এন্ড হিয়ার ইউ, রাইট, বাট আই ক্যান্ট হিয়ার ইউ। আচ্ছা, তাহলে যেটা আমি এখন শুনতে পাচ্ছি। গ্রেট 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 গ্রেট, বলেন। অনেকগুলো কথা আপনি বলছিলেন যে এই সরকার কিভাবে করে সামাল দিচ্ছে বা দিতে পারবে। প্রধান এনিমি যদি আপনি বলছেন যে জামাত, তো অনেকেই তো বলে এটা একটা মিলুঝুলু সরকার, জামাত এবং বিএনপি একই বৃন্তে দুটি কুসুম, এরকম বলে লোকে, রাইট? সো সেখান থেকে তারা কি
পরস্পরের প্রতি যেই আমরা সংসদে যেই ইয়েগুলো দেখছি, বিরোধিতা দেখছি, এগুলো কি আসলেই বিরোধিতা নাকি এর মধ্যে কোনো মিলুঝুলু আছে আর কি? যাই হোক, মিলুঝুলু কিছু তো আছেই, তা নাহলে এতগুলো সিট পায় কিভাবে? হুম। ঢাকা শহরে জামাত সিট পাওয়া, এটা কোনো অন্ধ মানুষও বিশ্বাস করবে না। পাইছে তো। এটা কি আপনি মনে করেন যে এমনি এমনি জনগণের সাপোর্টে পাইছে? নট এট অল। মিলুঝুলুতেই পাইছে। তো সে মিলুঝুলুর এটা বুঝুক। হুম। এখন সংসদে দেখছি যে জামায়াত এই যে ওয়াকআউট করছে, তাদেরকে ওই যে আলবদর আল শামসের উপস্থিতি, মুক্তিযুদ্ধের ভূমিকাটি রেখে তারা যেই জামুকা পাশ করলো, আপনি জানেন সেটি, এটার প্রতিবাদে আবার জামায়াত ওয়াকআউটও করলো। অন্যদিকে আমরা দেখছি জামায়াত রাজপথে বেশ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিষয়টা কি? 10-12 জন নিয়ে। ওকে, মানে এটার মাঝেটা কি? এটার মাঝে হইল যে তারা আর কি স্ট্রেংথটা চায়। সত্যি কথাটা বলছে কিন্তু রুমিন ফারহানা, যেটা খুব একটা পায় না। সে বলছে যে আপনারা যতই ইগনোর করেন, আওয়ামী লীগ যদি আসে আপনারা কিন্তু পালাবারও সময় পাবেন না। তো শেখ হাসিনার হুকুম লাগবে না। আপনি দেখেন আজকে ঢাকাবারে ইলেকশন দিচ্ছে। আজকে ছিল নমিনেশন পেপার ফাইলিং এর লাস্ট ডেট। ফাইলিং এর বেলা আওয়ামী লীগকে দিবে না, বিকজ দে আর ফ্যাসিস্ট। দিবে না। ফ্যাসিস্টের অর্থ এরা বলতে পারবে না, বানান বললেও বানানোই করতে পারবে না। তো তারা আবার নাজিস্টের একটা ভূমিকা পালন করছে। কি যে ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে, ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে বাড়ির প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। স্বাক্ষর দেওয়ার পরও ইলেকশন কমিশনারের কাছে গিয়ে এগুলো জমা দিতে পারে না ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আর আওয়ামী লীগ তো পারেই নাই প্যানেল দিতে। আমি জানি না সুপ্রিম কোর্ট বারে কিভাবে পারবে, বার কাউন্সিলে কিভাবে পারবে। এইভাবে হয়তো 1 বছর ঠেকাই রাখতে পারবে, 2 বছর পারবে, তারপর এখানে একজন দর্শক একটা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আপনি কি আইনি লড়াই করবেন? এটা স্থানকাল পাত্র ভেদে। স্থান যদি আমি বুঝি, স্থান তো বুঝতে হবে যে আমি বিচার পাবো কি পাবো না, করে তো লাভ নাই। তাই অ্যাবসলিউট করে যে না রাইট করছে এই অর্ডার যদি হয়, তাহলে তো আমার লাভ নাই। জি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখতে হবে, কারণ মামলা তো করলে করা যায়, ফাইল করলে পরে সেটা রেজাল্ট কি আসবে এটাতে আমার এক্সপেক্ট করতে হবে যে হ্যাঁ পাবো। যেদিন আমি বুঝবো যে অন্তত 60% পাওয়ার পসিবিলিটি আছে, পসিবিলিটিটা কিন্তু ডিপেন্ড করে এখন লয়ের উপর না, আইনের উপর না, ব্যক্তির উপর। ওই কারণেই বললাম যে আমি নিজে যদি স্বাধীন চেতা না হই, আমাকে স্বাধীনতা দিয়ে তো লাভ নেই। সেজন্যই তো তারা একদম প্রথমে এসেই বিচারকদেরকে মানে সরিয়ে দিল, রাইট? সেটা তো আমরা বুঝতে পারছি, বিচার বিভাগ সম্পূর্ণই তাদের নিয়ন্ত্রণে। তো এমন একজনও কি নাই যিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন? এরকম সেরকম কনফিডেন্স তো আপনারা নিশ্চয়ই পাচ্ছেন না বলেই মানে মামলা করছেন। কনফিডেন্স পাচ্ছি না কোথায়? আদালতে। 26 জন না 28 জন লোয়ার কোর্টের জাজকে শোকজ করছে। এখান থেকে 12 জন জাজদের লিস্ট তৈরি করে পাঠাই দেওয়া হয়েছে, এদের বাদ দেয়। বিলিভ মি, এদের মধ্যে প্রধান বিচারপতির হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন মহিলা ছিলেন, যার পিতা একসময় প্রধান বিচারপতি বাংলাদেশের ছিলেন, বদরুল হায়দার চৌধুরীর মেয়ে ডক্টর নাইমা হায়দার। এরকম অনেক, ডক্টর কাজী রেজাউল হক, তারপরে মামনুর রহমান, তারপরে আরো কে, অসংখ্য। ফুল অ্যাপিলেট ডিভিশন তো বাদই দিয়ে দিল।
5 তারিখে না 6 তারিখ 7 তারিখের পর মব করাইয়া। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে মব হইছে সুপ্রিম কোর্ট প্রেমিসেসের ভেতর। তারা এসে, এবং আপনি দেখেন 5 তারিখে কিন্তু কোনো মন্ত্রীর বাসা লুট হয় না, সব জাস্টিসদের বাসা লুট হয়েছে। কেন? প্রশ্নটা আমি রেখে গেলাম। তাদের নিরাপত্তার জন্য তো তাদের নিরাপত্তা রক্ষী যারা তারাও ভাগছে। পাশাপাশি আরেকটা দেখাই, এই মবকারীরা যখন গোপালগঞ্জে গেছে, গোপালগঞ্জে গিয়ে হত্যাকাণ্ড চালালো, তাদের রক্ষা করার জন্য, জনরোষ থেকে রক্ষা করার জন্য কিন্তু সেনাবাহিনীর কনভয় গিয়ে হাজির, এবং সেখানে করে তারা চলে আসছে। তো কতদিন কনভয়ের ভিতরে লুকাই থাকতে পারবে? হয়তো আমাকে হত্যা করতে পারবে, আমার মতো আরো 10 জন 20 জন 100 জনকে হত্যা করতে পারবে, কিন্তু নট দ্য 18 crore পিপল। তাই না? এটা তো প্রমাণিত সত্য। তো এখন ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তো আপনি তো জানেনই যে আপনি নিজেই বলছিলেন যে সমর্থক গোষ্ঠী বিপুল, 30% সমর্থক, কমসে কম আওয়ামী লীগ ক্ষমতা থাকার চেয়ে এখন তার চেয়েও 30% জনপ্রিয়তা বেশি। তাহলে তাদের নেতা কর্মী কত আছে এটা তো আমরা অনুমানই করতে পারি। সো এই আইন প্রয়োগ করে এই যে সন্ত্রাস দমন, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, 4 বছর থেকে 14 বছর শাস্তির বিধান রাখলো, তো এটি করে তারা কত কর্মীকে, কতজনকে কারাগারে পাঠাবে? এত কারাগার কি আছে নাকি বাংলাদেশে? কারাগার তো প্যাকড আপ ওভারফ্লো হইতেছে এখন। দেখেন না মারা যাচ্ছে। আজকেও ফেসবুকে দেখলাম যে একটা ছেলে মারা গেছে, আনিস আলমগীর লিখছে সম্ভবত, যে কারাগারের দেখছি ইয়াং ছেলে, কনভিক্টেড না, হাজতিরা নর্মালি কাজ করতে পারে না, ও আসতো সন্ধ্যায় ধূপ দিতে যাতে ওর ওই গন্ডি থেকে বের হইতে পারে। হাজতিদের একটা গন্ডির বাইরে যেতে পারে না। এই তো কষ্ট লাগে। তো এই আমরা আমার জুনিয়ররাই এক মহিলাকে বের করলো যে সে জয় বাংলা বলছে জাতীয় স্মৃতিসৌধের ওইখানে বসে 2 সন্তান নিয়ে, সন্তান সহ তাকে গ্রেপ্তার করছে। তাকে রিলিজ করা হলো বেইল চাওয়ার পরে, অর্থাৎ তাকে রিলিজ দিল। তার বাচ্চাদের সে খুঁজে পাইতে পরদিন আবার সময় লাগছে। কোন শেল্টার রাখছে এটা বল নাই। এইটা একটু প্রিপারেশন নিলে পরে দিতে পারতো। আবার আরেকটা আইন নাই, বেআইনি একটা কাজ করতেছে। আমার মনে করেন আপনার রিলিজ আমি করাইলাম, করাইয়া জেল গেটে গেল, ওই আসিফ নজরুল বললো না আমরা এটারে কম্পিউটারাইজড করে ফেলেছি, ডিজিটালাইজড, এটার সাথে সাথে জেল গেটে পৌঁছে যাবে এবং তাকে রিলিজ দিবে। সবই পৌঁছে, কিন্তু রিলিজ দেয় না। না দিয়ে করে কি, এরা এনএসআই, ডিবি, থানা, প্রত্যেক থানা একটাই দেয়, এর নামে আছে কিনা, এইভাবে কাইটে যায় প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ, তারপরে আরেকটা মামলায় ঢুকাই দেয়। এই যে 15 দিন রইল, এটা তো রংফুল কনফাইনমেন্ট। মানুষের মৌলিক অধিকার খর্ব করে তাকে রাখা হচ্ছে। এটার এখনো আমরা চাই না কেন, যে বিচার চাইলে হয়তো পাবো না পাওয়ার সম্ভাবনা বেশি, যে কারণে চাচ্ছি না। তবে এটা ঠিক, ইউনূসের বিরুদ্ধে আমরা তৈরি হচ্ছি, কোর্ট খুললে পরে তার তহবিল তসরুপ এবং আর্টিকেল 147 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মামলা দায়ের করব। আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, সবকিছুর জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। ডক্টর ইউনূস জাপানে গিয়েছিলেন, তারপরে আর ফিরেছেন? কে তার খোঁজ রাখে? খোঁজ রাখতে হবে, তার লোকজন খোঁজ রাখতে পারে। আমার দরকার পড়ে না, সে ক্ষমতায় থাকতে আমি দরকার করে নাই, না থাকতেও দরকার করে নাই। মানে সে কি দেশে ফিরেছে? অনেকদিন তো হয়ে গেল। সে যে ফিরুক আর না ফিরুক, সে ফেরে নাই, ওই ডাস্টবিন শফিক ফেরে নাই, আর এও ফেরে নাই, আদিলুর রহমান খানও ফেরে নাই।
যিনি 29 মিলিয়ন ডলার ইউএসএআইডি থেকে পাইছে, অ্যাকর্ডিং টু ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প বলছে না, একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে 29 মিলিয়ন ডলার অধিকার, আর দুই অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি, তাদেরকে 1 মিলিয়ন করে 2 মিলিয়ন ডলার বাইডেনের সময় থেকে দিয়ে, বাইডেনের আগে থেকে দিয়ে আসছে। তো আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা করতে যাচ্ছেন, সেই মামলার পটভূমি এবং মানে বিষয়টি কি? এবং আপনি বলছেন যেখানে যে আদালতের উপরে মামলা করে একটা মানে 60% যদি সম্ভাবনাও থাকে, তাহলে আপনারা আইনি লড়াই এটা করব। এটা তো সরাসরি কারো ইসের বিরুদ্ধে না। আমি আর্টিকেল 47 অনুযায়ী, সংবিধানের 147 ধারা অনুযায়ী ক্ষমতার যে অপব্যবহার, অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি পরবর্তীতে একটা এজেন্সি নিতে পারেন না, পেট্রোল পাম্পের এজেন্সি নিতে পারেন না, ওকে, আবার ওই মাছের আরো তো বানাইতে পারেন না ওই চেয়ারে বসে। এরা তো তাই করছেন। উনি ফার্স্ট করলেন ওনার ভ্যাট মাপ, তারপরে গ্রামীণ ফোনের 6 বছরের ট্যাক্স মাপ, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাপ, তারপরে কি 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 করলেন না, তেনার পাওনা দাওনা সব নিয়ে নিলেন। আবার কত বিঘা, 200 বিঘা না 200 একর জমি নিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য। আবার উনি ম্যান পাওয়ারের ব্যবসাও শুরু করছিলেন জাপানের সাথে, মানব পাচারের যে ব্যবসা, আমরা তো আদম ব্যাপার বলি, সেই আদম ব্যাপারের ব্যবসা উনি ধরছিলেন। এই তো সব। জি, তো বুঝলাম, কিন্তু মানে অনেকেই তো অভিযোগ করছেন যে তারেক রহমানের সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন। তো সেই দিক থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা কি এই সরকার হতে দিবে? দেখা যাক না, দেখা যাক। অভিযোগগুলো তো পাবলিকলি আসবে, যে অভিযোগ দায়ের করছে, তারপর ফেলাই দিক তারা। বুঝতে পেরেছি। আপনি কতখানি বোধ করছেন এটি ডক্টর ইউনূসেরই এক্সটেনশন সরকার চলছে এই বিষয়ে? এটা আমি এখনো না, দেখা যাক। কারণ আমি বুঝি যেটা, সেটা হলো এই গণভোট এগুলো বিএনপি মাইনে নিচ্ছে, আদারওয়াইজ ইলেকশন দিত না, আরো প্রবলেম করতো। তারা তাদেরও তো লয়ারদের ভেতর তো তাদেরও লোক আছে, তারা কিন্তু অবস্থা বেগতিক দেখেই গণভোট মাইনে নিচ্ছে। তো এরকম আমরা শুনতে এরকম আমরা জেরাই খান পান না, আপনি কিন্তু আবার ব্ল্যাক হয়ে গেছেন আর কি। হ্যাঁ, আপনি আবার শুন, আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর দুই একটি প্রশ্ন আপনার কাছে আমার আছে, তিনি যুক্ত হলে আমি সে প্রশ্ন দুটি করব। এর মধ্যে একটি বিষয় আছে হচ্ছে গিয়ে যে বিএনপি নির্বাচনের আগে তাদের অনেক নেতাই প্রকাশ্য আওয়ামী লীগের সমর্থকদের ভোট চেয়েছিলেন। মূলত দুটি কারণ ছিল সেই ভোট চাওয়ার। এক হচ্ছে গিয়ে জামাতের হাত থেকে দেশকে রক্ষা করা, আরেকটি হচ্ছে গিয়ে আপনার যাতে করে মানে মুক্তিযুদ্ধকে ধারণ করা যায়। আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে তারা এই মানে এই বলেই ভোটটি চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় ছিল যে যাতে করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। কিন্তু বিএনপি তো ঠিক করেছে ঠিক উল্টো ঘটনা। তারা ঠিক বিএনপিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এরই মধ্যে আইন পাশ করেছে। সেই আইন এরই মধ্যে প্রয়োগ করাও শুরু হয়ে গেছে, যেটি ডক্টর ইউনূস তিনি নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রেখে দিয়েছিলেন সেটি এরই মধ্যে সংসদে পাশ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। ফলে আসলে বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে তারা কথা দিয়ে কথা রাখে না, এটি আরো একবার প্রমাণিত হলো। তো এই বিষয়টি জেরাই খান পান না, আপনাকে আমি আবার দেখতে পাচ্ছি। জি, আমি আবার ঘুরে গিয়ে আবার জয়েন করছি। যে টেকনোলজি অনেক সময় বিট্রে করে। যাই হোক, আমি প্রশ্ন রেখেছি আপনার কাছে যে বিএনপি তো জনগণের কাছে বা আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিল নির্বাচনের আগে, ফলে এখন তারা যে এই পোলটিটি দিল, তারা যে বিট্রেটি করলো, এটি তারা কোন ওই গোষ্ঠী যারা ভেবেছিল আসলে বিএনপি আসলেই ভালো হয়ে যাবে কোট আনকোট, সেই গোষ্ঠীটি কি মনে করছে এখন? এইটা তো আর আমি বলতে পারি না। পালস তো আপনি কিছু হলো বুঝেন। আমি বুঝি, আমার নিজের পালসে আমি বুঝতে পারি না। আচ্ছা,
71-এ তো এত 1 কোটি মানুষ গেছে, তারপর লড়াই চলছে। 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছে, 2 কন্যা দেশের বাইরে ছিল দেখা এই হত্যাকাণ্ডের হাত থেকে বেঁচে গেছে। 7-8 বছরের রাসেলও বাঁচে নাই। তারপরে কিন্তু মানুষ এরকমের হয় না। এখন কিন্তু আওয়ামী লীগ হতবিহ্বল। এই নানককে 15ই আগস্টের পর আমি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপাই বেড়াইছে, মারা গেছে ক্ষম জাহাঙ্গীর, কাঁপাই বেড়াইছে। আজকে তারা সেখানে নাই। তারা কি আপনার কাছে মনে হয় তারা সংগঠিত হচ্ছে? দেশের বাইরে বসে কতটুকু সংগঠিত হবে? দেশের বাইরে বা কতজনই বা আছে? বেশিরভাগই তো দেশের ভেতরে। শতিনেক তো আছেই। তো তারা কি জেল থেকে জামিনের ব্যবস্থা করা যাচ্ছে তাদের জন্য? জেল থেকে জেলে যারা আছে তাদের জামিনের ব্যবস্থা হচ্ছে না, তেমন হচ্ছে না। যেমন আমার পরিচিত আমার ক্লায়েন্ট সাধন মজুমদার, খাদ্যমন্ত্রী, খুবই অসুস্থ অবস্থায় আছে, বেল করাতে পারতেছি না। রুল ইস্যু হয়েছে, রুল হিয়ারিংটা হচ্ছে না। মোজাম্মেল হক বাবু ক্যান্সার নিয়ে আছে, সাংবাদিক। শ্যামল দত্ত, ভোরের কাগজের এডিটর, অসুস্থ অবস্থায় কারাগারে আছে। আপনি শাহরিয়ার কবির, ভীষণ অসুস্থ অবস্থায় কারাগারে আছে। আপনি সাংবাদিক শাকিল, রূপা, শাকিল, এরা একটা কন্যা বাইরে রেখে তারা ভেতরে আছে। এই অবস্থাটা কেন? আনিস আলমগীর কি এমন কথা বলছিল যে কারণে তাকে জেলে যেতে হবে? সে তো 28 যায়ও না। অদ্ভুত বিষয় কি, সে 28 আগস্টের মামলায় এখনো গ্রেপ্তার চলতেছে। আমার মঞ্জুর আলম পান্না একটা বললো যে, পান্না ভাই বলি যে আমাদের 21 আগস্টের মামলায় এখনো গ্রেপ্তার চলতেছে, যাদের আমরা ইনভাইট করি নাই তারাও গ্রেপ্তার হচ্ছে। ফর এক্সাম্পল শওকত মাহমুদ, বিএনপির সময় বিএনপির পন্থী প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তাকে গ্রেপ্তার করে মঞ্চ 71-এর নামে মামলা দিছে। আবার রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির সেক্রেটারি একজন, তাকে গ্রেপ্তার করে তাকে ওই 71-এর মঞ্চ 71-এর মামলায় দিছে। আমার বলতে পারলাম এইটা কেমন হচ্ছে, থাক নাম থাক অন্তত, যে মঞ্চ 71 একটা আছে। আমি না একটা জিনিস আমি হিসাবটা মেলাতে পারি না, সেটা হচ্ছে গিয়ে শওকত মাহমুদ আজীবন তিনি বিএনপি পন্থী সাংবাদিক বলে পরিচিত, তা বিএনপিতে তার কন্ট্রিবিউশন অনেক, কিন্তু তাকে জেলে নেওয়ার মানেটা কি? এটা জানি না, তাদের ইন্টারনাল কনফ্লিক্ট হতে পারে, এছাড়া তো আর কিছু না। মানে কার সঙ্গে তার কনফ্লিক্ট? আওয়ামী লীগের ভেতরে শোনেন, আমির হোসেন আমু 87